আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে রমজানের তৃতীয় দিন, অর্থাৎ আজকে তৃতীয় তারাবি। তো আমি ক্লাস করছি মূলত, মানে ক্লাসে রেকর্ড করতেছি মূলত 6টা 58 মানে 7টা। তো আশা করছি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে আমরা পড়ব মূলত যে গত তিনটা লেকচারে আমরা পড়ছি। প্রথমে ইতিহাস পড়ছি, তার পরবর্তীতে পরমাণু মৌলিক কণিকা সম্পর্কে এদের আলোচনা শিখছি, তার পরবর্তীতে আমরা একটি পরমাণুর ভর নির্ণয় করা শিখছি। এখন আজকে আমরা শিখব আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা শিখব। যে এখন এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, এই জিনিসটা আসলে কি জিনিস, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এখন আপেক্ষিক কথাটার মানে তোমরা জানো, সেটা হচ্ছে যে একজনের সাপেক্ষে অন্যজনের হিসাব। এটা তোমরা কোথায় শিখছো? এটা হচ্ছে ফিজিক্সে পড়ছো, যে আপেক্ষিক কথাটার মানে হচ্ছে একজনের সাপেক্ষে অন্যজনের হিসাব নিকাশ। অর্থাৎ তুমি যে বলো যে আমি মনে হয় অনেক সুখে আছি, বা তুমি বলো যে ও মনে অনেক সুখে আছে, অর্থাৎ তুমি কি বলো যে আমার থেকে মনে হয় সে অনেক সুখে আছে। এই যে জিনিসগুলো বলো, এটাই মূলত কি আপেক্ষিকতা। এর মধ্যে কি আপেক্ষিক। এখন সেম ভাবে এই আপেক্ষিকতা রসায়নও দেখা যায়। অর্থাৎ কার থেকে কে কত গুণ ভারী, মানে ভর যেহেতু না, তাহলে ভারী নিয়ে বা ভর নিয়ে কথাবার্তা, অর্থাৎ কে কার থেকে কত গুণ ভারী, কে কার থেকে কত গুণ হালকা, এগুলো মূলত তুলনা করা হয়। যেমন ধরো, এটা কি তোমাকে বলি যে এটা একটা কথা শোনো, যে ধরো যে আমরা যে একটা পরমাণু ভর নির্ণয় করছিলাম, এটা কি খুব কম না? যেমন সোডিয়ামটা তুমি চিন্তা করো, কত 38.503 × 10⁻24 গ্রাম। তুমি এই ভরটাকে কিন্তু হাতে নিতে পারবা কোনোদিন? এই ভরটা তুমি কল্পনা করতে পারো যে তুমি হাতে ধরে কাজ করতে পারবা? পারবা না। তারপরে দেখো, ধরো যে তোমার মনে হয় যে তোমার কাছে কি নাই, যে একটা ওই যে মেশিন নেয়, যে ওজন মাপার একটা মেশিন নেয়। তো ধরো নাও যে একটা ক্লাসরুমে, বা তোমরা সবাই শিক্ষক এবং স্টুডেন্ট তোমরা আসো, সেখানে দেখতেছো যে তোমাদের কাছে একটা মার্বেল আছে এবং একটা বই আছে। চিন্তা করো, তো এখন তুমি একটা মার্বেলের ভর তুমি ধরে নিছো যে 1 একক, ধরে নিছো যে 1 একক বা 1 কেজি ধরো। ঠিক আছে, এখন তোমার হাতে যে বইটা আছে, ওই বইটা ওই বইটা আসলে কত কেজি এটা তুমি জানো না, কিন্তু তুমি তুলনা করতে চাও যে আসলে ওই মার্বেলটা থেকে ওই বইটা কত কেজি, মানে কত কেজি বেশি বা কম। এখন বইটাকে তুমি একটা পাল্লা রাখলা, আর মার্বেল তুমি আরেকটা পাল্লা রাখলা। এরকম সমমানের মার্বেল তুমি এরকম ধরো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 10টা 10টা রাখা হয়েছে। তারপরে কি হয়েছে, এই জায়গার যে যে কি আছে, যে বইটা আছে, যে বইটা তুমি পাল্লা রাখছো, এই পাল্লার বইটা আর এই যে মার্বেলটা তুমি রাখছো, কটা মার্বেল? 10টা মার্বেল। তার মানে একটা যখন মার্বেল রাখছো তখন কি হয়েছে, পাল্লা সমান হয় নাই। যখন তুমি 10টা মার্বেল রাখছো তখন কি হয়েছে, ওই পাল্লা আর ওই মার্বেলটা কি হয়েছে, সমান হয়েছে। তার মানে তখন তুমি বলতে পারবা যে ওই একটা মার্বেল থেকে মূলত ওই যে বইটার ওজন বা ভর 10 গুণ বেশি। বুঝতে পারছো জিনিসটা? তো ওই কথাগুলো কিন্তু আমরা আপেক্ষিকতার ভিতরে পড়বো। বুঝে গেছে? তো একজনকে আমরা কি ধরবো? আদর্শ ধরবো। কি ধরবো? একজনকে আদর্শ ধরতে হবে। তো এখন এই যে আদর্শ ধরবো, এই আদর্শ ধরার আগে দিয়ে কয়েকজন বিজ্ঞানী এই পরমাণুর আপেক্ষিকতা নিয়ে অনেক কিছু পড়ে গেছে, অনেক কিছু করে গেছে। তো এখন ওই জিনিসগুলো কি দেখো, ওই জিনিসগুলো কি আসলে মন দিয়ে শুনতে হবে। দেখো, এটা হচ্ছে আপেক্ষিকতা। কি? মৌলের মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক পারমাণবিক ভর। এখন এটাকে এটাকে অনেকেরা আদর করে এটাকে জানো, এটা জানে পারমাণবিক ভর। এটাকে পারমাণবিক ভর, পারমাণবিক ভর। এখন তুমি দেখো, তুমি একটাকে বলছো যে একটা মার্বেল নাও আর একটা বই নাও, তার মানে ওই একটা মার্বেল থেকে ওই বইটা কত গুণ ভারে? 10 গুণ ভারে। তার মানে তুমি জাস্ট একটা সিঙ্গল একজনের তুমি নির্ণয় করতে পারবা, তুমি একই সাথে একাধিকটা নির্ণয় করতে পারবা না। অর্থাৎ তুমি একাধিক নির্ণয় করতে পারো, তুমি যদি বই ধুতে রাখো বলতে পারবা স্পেসিফিক কয়টা মার্বেলের জন্য একটা বই কত গুণ ভারী? না, বলতে পারবে না। তো এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর, এটা মূলত একটা পরমাণুর জন্য নির্ণয় করা হয়, সিঙ্গেল অ্যাটম। অর্থাৎ কি, এটা কি একটা নোট লিখে দিচ্ছি, এটা কি একটি পরমাণু, সিঙ্গেল অ্যাটম, সিঙ্গেল অ্যাটম এর
জন্য নির্ণয় করা হয় জাস্ট শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যাটম, শুধু একটা অ্যাটম বা একটা পরমাণুর জন্য নির্ণয় করা হয়ে থাকে। বুঝতে পারছো? আচ্ছা দেখ, তাহলে এই যে মৌলের আপেক্ষিক পরমাণু ভর, এটা নিয়ে তো একদিন দুদিন বা একজন দুজনে করে নাই। তো এখানে কি আছে, পিছনে অনেক গল্প আছে। তো ওই গল্পে এত গল্পে যাবো না, তোমাদের যেগুলো দরকার এগুলো পড়বো, বাট একটু জানা রাখবো। সেটা হচ্ছে এই যে আপেক্ষিক পরমাণু ভর নিয়ে কাজ করা শুরু করেছে প্রথম বিজ্ঞানী জন ডাল্টন। কে? বিজ্ঞানী জন ডাল্টন। কত সালে? 1803 সালে। কত সালে? 1803 সালে। তো মনে রাখবা যে জন ডাল্টন কি প্রথমে কি করছে, জন ডাল্টন কি করছে 1903 সালে। 1903 সালে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর লেখতে অনেক বড় লাগবে, অনেক লাগবে। তো দেখো আপেক্ষিকের আ, পারমাণবিকের পা, আর ভরের ভর, তাহলে কি লেখা হয় যে আপা ভর। কি লেখা হয়? সংক্ষেপে কি লিখবো? আপা ভর। আ পা ভর। অর্থাৎ জন ডাল্টন 1903 সালে আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে কি করছে? ভর নিয়ে ধারণা দিয়েছেন। ভর নিয়ে কি দিয়েছেন? ধারণা দিয়েছেন। কি দিয়েছেন? একটা আপেক্ষিক ভর নিতে কি ধারণা দিয়েছেন। এখন দেখো ওই যে এখন দেখো তিনি যা শুরু করছে, অর্থাৎ কিরকম যে একটা ঘরের মধ্যে ধরো যে একটা কি আছে, মোমবাতি আছে। কি আছে? মোমবাতি আছে। এখন এই যে মোমবাতি জ্বললে তুই তুমি পুরা ঘরটা হয়তো আলোকিত হবে না, বাট তুমি ঘরের যে আয়তন এটা সম্পর্কে তুমি ধারণা পাবা। তো সেম জিনিসটা কিন্তু জন ডাল্টন কিন্তু কি দিছে, এরকম একটা ধারণা দিছে। তুমি পুরোটা নাও, কিছুটা তুমি হলে ধারণা তুমি পাবা। এখন এই নিরিখে তিনি একটাকে আদর্শ ধরবে না, যে একজনের সাপেক্ষে হিসাব করবে কিনা? করবে তো। যেমন ওই যে বলছিলাম যে ধরো যে তোমার ক্লাসরুমে তোমার শিক্ষক এবং কি স্টুডেন্টরা আসো, একটা মার্বেল তোমাদের কাছে আছে এবং কি বই একটা আছে, এরকম মার্বেল অনেকগুলো মিলিয়ে তুমি 10টা হয়ে যাবো কি ভর আর বইগুলা সেম হয়ে গেছে। তার মানে এখন তুমি কি করবা, সেম উনিও তো একটা কি নিছে, একটা আদর্শ নিছে নাকি, একটা আদর্শ মান নিছে না? তো উনি ওই কাকে আদর্শ ধরে অন্যান্য গুলো নির্ণয় করছে। সেটা হচ্ছে যে বিজ্ঞানী ডাল্টন কি হাইড্রোজেনকে আদর্শ মান ধরে কি করছে, আদর্শ মান ধরে হাইড্রোজেনকে আদর্শ মান ধরে কি করছে, এই আপা ভর নির্ণয় করছে। কি করছে? পরমাণুর বা মৌলের পরমাণু কি করছে, পরমাণুর আপা ভর নির্ণয় করছে। আপা ভর নির্ণয় করছে। এখন মন দিয়ে শোনো, হাইড্রোজেন কি একটা গ্যাস না? হ্যাঁ গ্যাস। যার কারণে এই গ্যাস হওয়ার কারণে বিভিন্ন ধরনের আপেক্ষিক অন্যান্য পরমাণুর যে ভরগুলো নির্ণয় করতে গিয়ে অনেক তাকে ভেজাল পোহাইতে হয়েছে। আবার তিনি এটাকে যখন আদর্শ ধরছে তখন দেখা গেছে কি একজনের একটা হচ্ছে আণবিক ভর মিলতেছে না, মানে উনি আসলে জানতেন না যে ধরতেছেন যে এগুলো আসলে কেমনে হচ্ছে, মানে বুঝতেছিলেন না ঠিকঠাক করে। বুঝে গেছে? তো এখন দেখো তখন তুমি দেখো ওই যে তখন কি করছে যে তখন এটা তো অনেক হিজিবিজি বা বুঝতেছে না কেমনে কি করবে না করবে, আণবিক ভর ঠিকঠাক করে নির্ণয় করা যায় না। গ্যাসের সূত্রগুলো এখানে ভালো করে কি করা যায় না, যে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো অনেক বিপাকে করছে। তো বিপাকের পরে পরবর্তীতে বিজ্ঞানী জ্যাকব বার্জেলিয়াস কি করছে না, তিনি অক্সিজেনকে আদর্শ ধরছে। কি ধরছে? অক্সিজেনকে আদর্শ ধরছে। এখন দেখো এই যে এখানে যে হাইড্রোজেনকে আদর্শ ধরছে না, এই হাইড্রোজেনকে এক একক ধরছে। কয় একক? এক একক ধরছে। কিন্তু এই জ্যাকব বার্জেলিয়াস অক্সিজেনকে 100 একক ধরছে। 100 একক ধরে তিনি ভিন্ন করছে। এখন দেখো তার সাথে তার কি সাংঘর্ষিক না? এই জন্য এই জ্যাকব বার্জেলিয়াস 1930 সাল থেকে 1830 সালে 1803 এখানে 1830 থেকে 1900 সালের মধ্যে 19 সালের এই মধ্যবর্তী সময়ে বিজ্ঞানী জ্যাকব বার্জেলিয়াস অক্সিজেনকে আদর্শ ধরে কি করছে, অক্সিজেনকে
আদর্শ ধরে কি করছে, পরমাণুর আপাভর নির্ণয় করছে। কি করছে? ভর নির্ণয় করে। এখন এরও কিছু অনেক অনেক লিমিটেশন ছিল, তো সীমাবদ্ধতা ছিল। এরও যেমন ছিল, এরও অনেক সীমাবদ্ধতা ছিল, যার কারণে এত কিছু বাদ দিয়েছে বাজে। মানে এত কিছু নির্ণয় করার দরকার আছে ভাই, এত ঝামেলা দরকার আছে, এটাতে এটা করলে একটা মান আছে, এটা করলে 8টা মান আছে, এত কাহিনীর দরকার নেই। তো এই কাহিনী বাদ দিয়ে, এই কাহিনীকে দিয়ে বাদ দিয়ে 1961 সালের দিকে, কত সাল? 1961 সালে, 1961 সালে কে দেখো, রসায়ন সংস্থাগার বা রসায়ন সংস্থার 1961 সালে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC, এই রসায়ন সংস্থা কি করছে যে ভাই তোদের তো ঠিক আছে, তোরা তোদের মানে পার্সপেক্টিভ থেকে ঠিক আছে, কিন্তু আমাদের তো এত ঝামেলা পোহাইতে দরকার নাই, আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আসতে চাই, যাতে কোনো ঝামেলা না হয়, সবাই কি সহজে মানতে পারে, সবাই বুঝতে পারে। তো এই জন্য কি করছে জানো, যে এদেরকে সবাইকে বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে ওনারা কার্বন আইসোটোপকে কি করছে, এই আদর্শ ধরে কাজ করছে, বুঝছো? এখন দেখো এদেরকে তো আদর্শ ধরছিল, বাট এরা ঘ্যাস ছিল, এরা কি ছিল? ঘ্যাস ছিল। এদের ঠিকঠাক করে মান নির্ণয় করতে পারতেছিল না। আবার 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 এরা কি খুবই রিয়েক্টেন্ট, এরা খুব বিক্রিয়া করবে, যে অক্সিজেন এ কিন্তু বিক্রিয়া করে খুব তাড়াতাড়ি, আবার হাইড্রোজেন কিন্তু বিক্রিয়া করে সক্রিয়, খুবই সক্রিয়। কিন্তু এই 1961 সালে IUPAC কি রসায়ন সংস্থা কি করছে, যে কার্বন পরমাণুকে কি কার্বন 12 আইসোটোপকে কি করছে, কার্বন 12 আইসোটোপকে আদর্শ ধরে কি করছে, আদর্শ ধরে কি করছে, আদর্শ ধরে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করছে। কি করছে? পরমাণুর আপাভর নির্ণয় করেন। এবং যেখানে কি হয় জানো, প্রায় সব ক্ষেত্রে কি ছিল, সব ক্ষেত্রে মানে যেটা নির্ণয় করে সব ঠিকঠাক করে দেয়, বুঝে গেছে? এখন দেখো তুমি অ্যাকচুয়ালি IUPAC কারণ 12 আদর্শ ধরে কি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করেন। এখন এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা সংজ্ঞাটা আসলে কি, সংজ্ঞায় কি বোঝায়? সংজ্ঞায় অনেক কিছু আছে। তার মানে তোমাকে যে বলছিলাম যে আপেক্ষিক, তার মানে কথা হচ্ছে আপেক্ষিক তার মানে কি বলতো? আপেক্ষিক তার মানে হচ্ছে একজনের সাপেক্ষে কি অন্যজন না। তাহলে কি একজনের সাপেক্ষে কি অন্যজনের হিসাব। এখন যদি ভর হয় তাহলে ভর হবে ভরের হিসাব, যদি সুখ হয় তাহলে সুখের হিসাব, যদি কি হয় যে কাটাকাটি মারামারি, তাহলে কাটাকাটি মারামারি হিসাব, এরকমটা। তাহলে এখন এই যে একজনের সাপেক্ষে অন্যজনটা, এখন দেখো এই যে একজনটাকে জানো, এই একজনটা আসলে পুরোপুরি একজন না। এই একজনটা আসলে কি না, পুরোপুরি একজন না, এই মূলত একটা ভগ্নাংশ। বুঝে গেছে? যেমন কি তোমাকে বলতে শোনো, সেটা হচ্ছে ওই যে কার্বন 12 আইসোটোপ, মানে কার্বন পরমাণুর এর তুমি 12 ভাগ করবা। কয় ভাগ করবা? 12 ভাগ করবা। 12 ভাগের থেকে তুমি সবগুলাকে সমান ভাগে 12 ভাগ করে তুমি 1 ভাগ নিবা। ওই যে 1 ভাগ নিছো, ওই 1 ভাগের ভরের থেকে অন্যজনটা কত গুণ বাড়ে, সেটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমি আবার বলি, প্রথমে বলছে মনে আছে যে মার্বেলটাকে এক একক ধরো, এবার পাল্লায় তুমি বসাও, বইটার ওজন তুমি মাপতে চাও কত, এখন তুমি মার্বেল 1টা 2টা 3টা এরকম 10টা দিছ, তখন দেখছো যে মার্বেল আর কি বইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তখন তুমি বলছো হ্যাঁ, তাহলে এই যে বইটার ভরটা মনে হয় এই যে মার্বেল থেকে 10 গুণ ভারী। ঠিক আছে? তো সেম জিনিসটা হচ্ছে এরকম যে ওই যে কার্বন 12 আইসোটোপ,
কত কার্বন 12 আইসোটোপ। এই কার্বন 12 আইসোটোপ ঠিকই, বাট এই আইসোটোপটার একটা পরমাণু, কয়টা পরমাণু, একটা পরমাণুর তাকে সমানভাবে 12টা ভাগ করছে। 12টা ভাগ কইরা তার এক ভাগ নিছে, কি নিছে, তার এক ভাগ নিছে। ওই এক ভাগ থেকে, ওই এক ভাগ থেকে অন্য তুমি যেটাই নাও, অন্য যে কোনো পরমাণু নাও, ওই পরমাণুর নিউক্লিয়াসটা আসলে কত গুণ ভারী সেটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝতে পারছো? তাহলে কি, তাহলে এখানে কি এটা পুরো একজন না, একজন না, তাহলে কি এটা কি, এটা কার্বন 12, কার্বন 12 আইসোটোপ, আইসোটোপ এর 12 আইসোটোপ এর একটি পরমাণুর, একটি পরমাণুর, একটি পরমাণু 1/12 অংশের ভর। এটা কি, এটা হচ্ছে ওই একজনটা। আর অন্যজনটা কে জানো? এই অন্যজনটা হচ্ছে, এই অন্যজনটা হচ্ছে কার্বন নিজে। কি, কার্বন নিজে হইতে পারে, কার্বন নিজে প্লাস প্লাস অন্যান্য পরমাণু, অন্যান্য পরমাণু। বুঝতে পারছো? তার মানে এর সাপেক্ষে তুমি বাকি জনের হিসাব হিসাব করবা। তাহলে যার সাপেক্ষে সে কি নিচে হয়, সে কোথায় হয়, নিচে হয়, আর যারটা সে উপর হবে। তাহলে এর সাপেক্ষে এরা কত গুণ, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে সংজ্ঞাটা লিখতে পারি, তাহলে চলো লিখি। তাহলে সংজ্ঞাটা কেউ জানো? সংজ্ঞা সুন্দর একটা সংজ্ঞা বলছে, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। এটা একটু, এটাতে অনেক কিছু আছে, ঠিক আছে। বলছে, বলছে কোন একটি মৌলের একটি পরমাণুর ভর, কি বলছে, কোন একটি মৌলের, কোন একটি মৌলের একটি একটি পরমাণুর ভর, পরমাণুর ভর, কোন একটি মৌলের একটি পরমাণুর ভর কার্বন, কার্বন 12, কার্বন 12 আইসোটোপ ভরের, 12 আইসোটোপ, কারণ 12 আইসোটোপ ভরের একটি পরমাণুর, একটি পরমাণুর, তাহলে কি বলছে, কোন একটি মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপ ভরের একটি পরমাণুর 1/12 অংশের ভর হচ্ছে 1/12 অংশের, অংশের ভরের থেকে, ভরের থেকে ওই মৌলের, ওই মৌলের যে মৌল তুমি নিছা, ওই মৌলের, ওই যে মৌল তুমি নিবা, ওই মৌলের, ওই মৌলের একটি পরমাণুর, একটি পরমাণুর, পরমাণুর ভর, ভর আছে নাই, আছে না ভর, তাহলে ওই মৌলের একটি পরমাণুর ভর কত গুণ ভারী, কত গুণ ভারী, সেটাই কি, সেটাই আপেক্ষিক, সেটাই কি পরমাণুর, সেটাই পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তাহলে কি বলছে, কোন একটি মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপ ভরের একটি পরমাণুর 1/12 অংশ ভরের থেকে ওই যে, ওই যে মৌলটার নিচে যে মৌল তুমি একটা পরমাণু নিছো, ওই মৌলের একটি পরমাণুর ভর কত গুণ ভারী, সেটাই কি, এটা হলো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর। সেটা বুঝতে পারছো? তাহলে এখন দেখো, তাহলে ম্যাথমেটিক্যাল একটা প্রমাণ দেখি, দেখো, ধরো দেখিনি, একেবারে সহজ, বুঝছো? এখন দেখো, তোরা কি কি বলছো বলতো, কোন একটি মৌলের একটি পরমাণু ভর, মনে আছে? সোডিয়ামকে দেখো, তাহলে সোডিয়াম মৌলের ভর কত বলতো, সোডিয়াম মৌলের ভর, সোডিয়াম মৌলের
ভর কত বলো? ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে ওই মোলের একটি পরমাণু ভর কত বলো তো? তাহলে এই মোল কত? একটি কত? সোডিয়াম পরমাণু ভর কত বলো তো? মনে আছে? ভর ছিল 38.503 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম ছিল একটি পরমাণু ভর। এবার দেখো কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপ ভরের, তাহলে ভর তাহলে অবশ্যই কার্বন 12, তাহলে এর ভর কত? 12 গ্রাম। তাহলে দেখো তাহলে এই যে কার্বন 12 আইসোটোপ তার ভর কত? তার ভর হচ্ছে 12 গ্রাম। কত? যদি মূলের ভর বলছে তাহলে কার্বন 12 গ্রাম। তাহলে বলো তো এখানে কার্বন কি একটা আছে? একটা পরমাণুর ভর কি 12 গ্রাম? না। কয়টা বলো তো এখানে? 1 মোল, অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা। নাম্বার অফ কত? অ্যাভোগাড্রো সংখ্যা 6 বা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কি আছে? কার্বন পরমাণুর ভর কত? ভর হচ্ছে 12 গ্রাম। তোমাকে তো বলছে কি বলছে? তোমার বলছে এতটা ভরের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর 1/12 ভর। তাহলে তোমাকে একটা ভর লাগবে না? লাগবে না? লাগবে। তাকে 12 ভাগ করা লাগবে। তাহলে বলো তো এতগুলা এতগুলা পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম, তাহলে একটার কত? তাহলে একটা কার্বন পরমাণু ভর তুমি পাবা। এখন ওই একটাকে কয় ভাগ করা লাগবে? বলো কয় ভাগ করা লাগবে? 12 ভাগ করা লাগবে। ধরো নাও যে এই যে ধরো এর একটা একটা পরমাণু কি এত ছোট না? না এত ছোট না? এত ছোট। তাই এটাকে একটু বড় করে লিখি। হ্যাঁ, তো ধরো ওই যে একটা পরমাণু হচ্ছে কি সিঙ্গেল এ, এটা। এখন এটাকে কয় ভাগ করবো? এটাকে কয় ভাগ করবো? এটাকে 12 ভাগ করবো। তাহলে এর আর কয় ভাগ করবো? এর 12 ভাগ করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12 ভাগ, এই যে 12 ভাগের 1 ভাগ, এর ভর আমার নাই। এই 12 ভাগের এই যে 1 ভাগ, এর ভর কত? এর ভর কত? এই ভরটা কত? এই ভরের থেকে তুমি যাকে নিবা এই ভরটা কত গুণ ভারী সেটা হচ্ছে আপেক্ষিক পরমাণু ভর। তাহলে এটা বাড়ি করতে হবে। তাহলে করো। তাহলে চলো, তাহলে আমি লিখতে পারি যে নাম্বার অফ অ্যাভোগাড্রো টি কার্বন পরমাণুর ভর কত বলতো? কার্বন পরমাণুর ভর কত বলতো? সেটা হচ্ছে 12 গ্রাম। সুতরাং একটি কার্বন পরমাণুর ভর কত বলতো? 12 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। তার মানে হচ্ছে বলতো ওই যে একটা, এই যে একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে এটা 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 কি একটা কার্বন পরমাণুর ভর 12 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এখন এরে কি করছো? এরে কি করছো? এরে তুমি 12 ভাগ করছো। 12 ভাগ থেকে 1 ভাগ নিলাম লিখতে পারি। সুতরাং 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 1 ডিভাইড বাই 12 টি কার্বন পরমাণুর ভর বা অংশের ভর। তাহলে কত বলতো? যে উপরে 12 নিচে 12 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে উপরে 12 12 তার বাদ কি? 1 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা ভর হচ্ছে কত বলতো? 1 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। অর্থাৎ ওই যে কার্বন 12 আইসোটোপ ভরের একটি পরমাণু 1/12 অংশের ভর কত? 1 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই মানটা কত? তুমি 1 ডিভাইড বাই 6.023 10 টু দি 23 এটা ভাগ করো, তুমি এই মানটা পাবা যে 1.66 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম তুমি পাবা। তাহলে কত বলতো? 1.66 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম তুমি পাবা। তো অনেক সময় এমসিকিউ থাকতে পারে, জানো, যে বলতে পারে যে কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের একটি পরমাণুর 1/12 অংশের ভর কত? তো তুমি জানো এটা, বাট এটা না দিয়েও এটা অনেক সময় এমসিকিউ দিয়ে দেওয়া থাকতে পারে। তখন কি 1 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটা থেকে এবার সবার তুলনা করবো, বুঝতে পারছো? তাহলে আমি কি করবো? সুতরাং কি বলতো? সুতরাং আপেক্ষিক, সুতরাং আপা ভর, আপা ভর বা পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু বলতো মৌলের একটি পরমাণুর ভর। মৌলের কি? মৌলের যে কোনো মৌলের আর কি, মৌলের
মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কি বলতো কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের ভর। এখন দেখো মজার বিষয় জানো, এই মানটাকে বলছে, এই মানটাকে ওই যে বিজ্ঞানী জন ডাল্টনকে স্মরণ করায়, কারণ ওই যে উনিই তো প্রথম ধারণা নিয়ে আসছিল, অর্থাৎ অন্ধকারে ওই যে কি বলে মণিমুক্তা বা কি এটা খোঁজার মতো, উনি কিন্তু সেম এটা প্রথম কাজ, অর্থাৎ কি একটা কৌতূহল জাগাইছে, আগ্রহ জাগাইছে। তো ওনার স্মরণে, ওনার সম্মানার্থে এই যে মানটা, এই মানটাকে কি জানো এটাকে বলছে 1 ডাল্টন, 1 DA বা 1 ডাল্টন, 1 ডাল্টন বলছে। এখন এটাকে ওই যে IUPAC এটা নামকরণ করেন, এটা হচ্ছে 1 AMU, 1 AMU, বুঝতে পারছো? তার মানে কি এই যে আপেক্ষিক পারমাণবিক ভরের এককটা কি হবে AMU। অনেকে AMU লেখে না, শুধু কিছু না লেখে শুধু এককটা দিয়ে কথা 23 গুণ ভারী, এত গুণ ভারী, এত গুণ ভারী, এটা বললে হবে। বাট তুমি AMU লিখলে সুবিধা আর কি, মানে তুমি এক্সট্রা বেশি জানো। তখন কি দেখো তো, এখন আমি যদি বাইর করতে চাই, দেখো তো সোডিয়াম পরমাণু আপেক্ষিক পারমাণবিক ভর কত দেখবা। সুতরাং সোডিয়ামের আপাভর, ভর কত বলো তো? তাহলে মৌলের একটি পরমাণু ভর, তাহলে ধরলাম এটা মৌলের, তার এটা পরমাণু ভর কত বলো? 38.503, 38.503 ইন্টু 10 ইনভার্স 24। দেখছো কেন বলছি যে 24 আকার নিবা, 24 আকার নিবা, কারণ তোমার সুবিধা হবে, ম্যাথমেটিক্যাল সুবিধা হবে তোমার। তারপর কত? 1.66 ইন্টু 10 ইনভার্স 24। এখন দেখো তুমি এই দুটাকে কাটাকাটি করো, এটা বাদ যাচ্ছে, তখন কি 38.503 বাই কত 1.66, এটা তুমি করে দেখো 23.1904 গ্রাম আসবে, সরি 4 AMU, সরি AMU। তার মানে এটা কি বোঝায়? তার মানে এটা বোঝায় কি বলতো, এটা বোঝায় কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপের, কারণ 12 আইসোটোপ ভরের একটি পরমাণুর 1/12 অংশ ভরের থেকে সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভরটি 23.1904 গ্রাম, 04 গুণ বেশি। ঠিক আছে, কি বলছে? তাহলে এটা কি আমার, এটা হচ্ছে আমার AMU, অর্থাৎ 23 গুণ ভারী বোঝাচ্ছে এটা। ঠিক আছে, এখন দেখো একটা সিম্পল ক্যালকুলেশন বলি, শোনো। এখন এই যে 23, এটাকে তুমি 23 লেখো না, বরাবর তুমি 23 লেখো, সমস্যা আছে? 23 তুমি লেখো। এখন দেখো 23 গুণ ভারী, 23 গুণ কি 23 গুণ, তার মানে এই দেখো তো সোডিয়ামের কিন্তু ভর সংখ্যা কিন্তু 23 ছিল। দেখো সোডিয়ামে, দেখো তো সোডিয়ামের ভর সংখ্যা তো 23 না? দেখো সোডিয়ামের ভর সংখ্যাটাও 23, আবার আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যাটাও আবার কি আপেক্ষিক পারমাণবিক ভর কত 23। আবার তুমি দেখছো 1 মোল সোডিয়ামের ভর কত 23.something আসে না? তার মানে কি? তার মানে তুমি যেটাই বলো, অর্থাৎ এখানে গোলায় ফেলে যে সোডিয়ামের ভর না ভর সংখ্যা না মৌলের ভর, এটা গোলায় দেয়। তো তুমি তোমার কোন অ্যাঙ্গেল থেকে বলতো তুমি সেটা খেয়াল করবা। অর্থাৎ তুমি কি বলতেছো ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা 23টি। যদি বলো সোডিয়াম পরমাণুর ভর, তাহলে কি হবে? তাহলে 23 AMU, অর্থাৎ কি বোঝাচ্ছে এটা? এই 23 AMU মানে কি ওই কার্বন এত থেকে সে 23 গুণ ভারী। আবার যদি বলো সোডিয়াম মৌলের ভর, তখন কি করবা? শুধুমাত্র গ্রাম লাগাই দিবা। কি লাগাই দিবা? গ্রাম। তখন কি বোঝাবে? 1 মোল সোডিয়াম পরমাণু ভর তোমাকে বুঝাবে। বুঝতে পারছো? তার মানে কি এই আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে শুধু গ্রাম লাগাই দিলে কি হয়? মৌলের ভর চলে আসে। ঠিক আছে, তাহলে বলো তো আমি একটা কি ওই যে কি বলে ইউনিট কনভার্সন দেখা। ঠিক আছে, ইউনিট কনভার্সন দেখ, ইউনিট কনভার্সন। তুমি দেখো তুমি একটি পরমাণু ভরটা কত কাঠ কয়লা পূরণ করে তুমি বার করতে হয়েছে না? হয় নাই? হয়েছে কিনা? হয়েছে। এখন দেখো এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর যদি তুমি নির্ণয় করতে যাও, তুমি দেখো এটার সাথে তুমি এটা গুণ করে দাও, অর্থাৎ 23 এর সাথে যদি তুমি এটা গুণ করো, তুমি এটা পেয়ে যাবে না?
উইথ একটি ভর পেয়ে যাবে না। তার মানে কি, তোমার যে ভর সংখ্যাতে, যদি ভর সংখ্যার সাথে ডিরেক্টলি কি ভর সংখ্যাতে তুমি ডিরেক্টলি যদি এটা গুণ করে দাও, তাহলে কি বলো দাও, এটা পাবা না? হবে কি না? পাবা। তার মানে ভর সংখ্যা ওই কি দিই, গুণ দিই, কি বলতো 1.66 ইন্টু 10⁻24 দিলে কি বলতো, সেটা আসবে তোমার একটি পরমাণুর ভর আসবে, একটি পরমাণুর ভর আসবে। এখন এই যে একটি পরমাণুর ভর তুমি পাইলা, তখন আবার ভাগ করলে এটা কি, তখন তুমি আবার কি এই যে কি বলতো, এই যে একটি পরমাণুর ভরটাকে তুমি কিন্তু যদি ভাগ করো, কি করো, ভাগ করবো, কি দিয়ে ভাগ করবা, 1.66 ইন্টু 10⁻24 ভাগ করো, তাহলে কি আসবা, আপা ভরে আসবা। কোথায় আসবা, আপা ভরে তুমি আসবা। ঠিক আছে, এখন তুমি দেখো এর সাথে তুমি যদি মোলের ভর বাইর করতেছো, মোলের ভর, বা তুমি যদি 1 মোল সোডিয়াম, 1 মোল ম্যাগনেসিয়াম, 1 মোল অ্যালুমিনিয়াম বাইর করতে চাও, তাহলে কি করবা, জাস্ট সিম্পল কি করবা, নাম্বার অফ গুণ করবা, কি নাম্বার অফ অ্যাভোগাড্রো গুণ করে দিলা, দেখো সিঙ্গেল অফ পরমাণু না, তাহলে 1 মোল, তাহলে 1 মোল পরমাণু ভর কি 1 মোল পরমাণুর ভর বা মৌলের ভর তুমি পাবা। তাহলে কি বলতো, মৌলের ভর, মৌলের ভর। এখন তোমাকে বলছিলাম এদের নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে হচ্ছে 1 মোল, তার মানে তুমি কি পাবা, মোলার ভর, কি পাবা, মোলার ভর তুমি পাবা, মোলার ভর তুমি পাবা, বুঝতে পারছো? এখন যেটা তুমি গ্রামে নিছো, গ্রামে, সেজন্য এটাকে আবার গ্রাম পারমাণবিক ভর বলা হয়। কি বলা হয়, গ্রাম পারমাণবিক ভর বলে। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, বা শেষ, এগুলাই মূলত মোলার ভর বা গ্রাম পারমাণবিক ভর এগুলো বলা হয়। জিনিসটা বুঝতে পারছো? তো এইভাবে ক্যালকুলেশন মূলত হয়ে থাকে, বুঝছো? অনেক কিছু লিখলাম এটাতে। তো এখন যদি এগুলো পাইরা থাকি, তোমার তো ওই দিন তুমি আবার কি ফসফরাস একটা বার করছিলাম, তুমি ফসফরাসের কি এরকম একটা কোনো ভর তুমি বার করো, তো এখান থেকে তুমি ভর সংখ্যাতে তুমি এর সাথে গুণ করো, তুমি ফসফরাসের একটা কোনো ভর পাবা, তারপর এটা তুমি ভাগ করো, তো কি আপেক্ষিক মানে ভর পাবা, তারপর তুমি কি ভাই বলতো ভাগ করলো তো ভাই এটা পাই, হ্যাঁ, ভর সংখ্যা আর আপেক্ষিক মানে ভর কিন্তু সেম দেখো তো একদম কাছাকাছি না? হ্যাঁ, কিন্তু যেহেতু এত গুণ তাহলে আমি কি ডিরেক্টলি ভর সংখ্যার সাথে এটাকে আমি কম্পেয়ার করতে পারি না। ঠিক আছে, মানে আমি সহজের জন্য, মানে ভর সংখ্যার সাথে আমি সহজে এটা গুণ করলে একটা কোনো ভর পাই সেজন্য বলছি। বাট তুমি এটাকে ভাগ করলে এটা পাবো, ভর সংখ্যা পাবো না, তুমি ভাগ করলে আপেক্ষিক মানে ভরটা পাবা, কারণ আপেক্ষিক মানে ভর আর ভর সংখ্যা তো এক না। ঠিক আছে, তখন দেখো, তখন এটার সাথে তুমি যদি না একটা ভর পাইছো, তখন তুমি যদি মন চাতে না, তুমি যেই মৌলটা তুমি ফসফরাস মৌল নিছা, ফসফরাস পরমাণু নিছা, তোমার মন যাতে ফসফরাস মৌলের ভর বাই করতে চাচ্ছ, তখন তুমি কি করবা, যে এর সাথে এই যে ফসফরাস একটা ভরের সাথে তুমি 1 মোল গুণ করে দাও, তখন কি পাবা, ফসফরাস মৌলের ভর পাবা। যেহেতু এটা মানে 1 মোল, তার মানে কিন্তু মোলার ভর পাবা কার, ফসফরাসের। এখন যেহেতু তুমি গ্রাম এককে নিছো, তার মানে কি হবে, গ্রাম পারমাণবিক ভর তুমি পাবা। জিনিসটা বুঝতে পারছো? এই দুটোকে এত বেশি কি নাই, এত বেশি হিজিবিজি নাই। আচ্ছা, যদি একটু পেরে থাকি তাহলে এখন কি করবো, নতুন একটা টপিকে যাব, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা কি পড়ছি, আমরা আমাদের মূলত পড়া শেষ হলো কি, আমাদের পড়া হলো আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে যেটা পড়া দরকার আমরা সেটা পড়ছি। এখন পড়বো কয়েকটা জিনিস যেগুলো তোমরা কি করো, গোলায় ফেলবা অন্য অধ্যায় গেলে, যেমন অধ্যায় 6 মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এখানে এইগুলো খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এখন দেখো, এখন শিখবো মূলত গ্রাম পারমাণবিক ভর আর পারমাণবিক ভর। কি বলছি দেখো, কি বলছি দেখো, পারমাণবিক ভর কি, পারমাণবিক ভর। এখন বলছি এটাকে কি আদর করে কেউ কেউ আপেক্ষিক পারমাণবিক ভর বলে, পারমাণবিক ভর বা আপা ভর, আপা ভর কেউ কেউ বলে। আবার আর হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, কি গ্রাম
পারমাণবিক ভর। এখন এই যে গ্রাম পারমাণবিক ভর, এখানে আরো কয়েকটা জিনিস বলে। এটা যেহেতু তুমি যদি পরমাণু নাও তাহলে গ্রাম পারমাণবিক ভর, যদি অণু নাও তাহলে গ্রাম আণবিক ভর, বুঝছো? তাহলে যদি পরমাণু নিয়ে থাকে তাহলে গ্রাম পারমাণবিক ভর। এখানে বলা হয় মোলার ভর। কি বলা হয়? মোলার ভর। মোলার ভর বা মোলার ভর বা কি বলা জানো? গ্রাম পারমাণবিক ভর বা মোলার ভর। আরটা লিখছে এখানে, বা মৌলের ভর। কি বলা হয়? মৌলের ভর বলে। তাহলে গ্রাম পারমাণবিক ভর বা মোলার ভর বা মৌলের ভর, বা এটাকে আরো বলে, এটাকে আরো হচ্ছে 1 মোল পরমাণুর ভর। কি? 1 মোল পরমাণুর ভর, বা এটাকে বলে নাম্বার অফ অ্যাভোগাড্রোটি সংখ্যক পরমাণুর ভর। মানে এক কথায় অনেক কিছু বলে। ধরো তোমার আমি এখন নিলাম যে, বললাম যে সোডিয়াম, কে সোডিয়ামের বললাম যে কি বললাম, সোডিয়ামের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর কত? তো সোডিয়ামের পারমাণবিক ভর কত? তাহলে কি বলতো? তাহলে হবে যে ওই যে 38.503 ইন্টু 10⁻²4 গ্রাম, বা এটা হচ্ছে 23 AMU। এখন এত বড়টা না বলে তুমি জাস্ট কি বলো? এটা বলো। এত বড়টা না বলে জাস্ট তুমি কি বলো? এটা বলো। অর্থাৎ পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর যে কথা, 23 AMU বলা যে কথা, আবার কি 38.503 ইন্টু 10⁻²4 গ্রাম, এত বলো এক কথা। এখন দেখো, তোমার কি এটা মুখস্থ করা সহজ নাকি এটা সহজ করা? বলো তো। তোমার এটা মুখস্থ করা সহজ, তো তাতে তুমি এটা শিখাও। এখন কোনো স্যার যদি তুমি প্রশ্ন করে যে বলো তো সোডিয়ামের পারমাণবিক ভর কত, তখন তুমি কি এটা বলবা না তুমি এটা বলো? তখন তুমি 23 বলো না, 23 বল থেমে যাও না, 23 AMU বলবা। তখন বলো স্যার যে এটা 23 AMU মানে হচ্ছে যে এটা এটা কার্বন 1/12 থেকে এত গুণ ভারী। ঠিক আছে? এখন দেখো গ্রাম পারমাণবিক ভর, তার মানে কি জানো? তার মানে হচ্ছে জানো, এটা হচ্ছে ওই যে কি বলতো 1 মোল। তখন কি হবে? 1 মোল। তখন এটা কি? তখন এটা 23 গ্রাম। 23 গ্রাম। এখন দেখো 23 গ্রাম যদি মোলার ভর বলো, মোলার ভর, তখন কি জানো? তখন আসবে 23 গ্রাম পার মোল। এটাও কিন্তু 23 গ্রাম পার মোল, কারণ 1 মোলে হওয়া সম্ভব, কখনো একটাতে হওয়া সম্ভব না। সেজন্য এটার এককটা কি? 23 গ্রাম পার মোল। এককটা কি? 23 গ্রাম পার মোল হবে। বা সোডিয়ামের মোলার ভর বা সোডিয়াম পরমাণুর ভর, হ্যাঁ, এরকম আসতে পারে। কি বলতে পারে? বলতে পারে এক্স এর ভর কত? এক্স এর ভর বা পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর কত? বুঝতে পারছো ভাই? এখন তো ভাই ওইটা সেম হয়ে গেল না? বাট মানে সচরাচর তোমার ওই যে তুমি যখন ক্লাস যে অধ্যায় 6 এর অঙ্ক করো, তখন তুমি জাস্ট কি এই পারমাণবিক ভর দ্বারা বুঝবা কি 1 মোলেরটা বুঝবা। বুঝতে পারছো? অধ্যায় 6 এর কথা বলতেছি, অধ্যায় 6টাই এখানে আনতেছি। তো 6 বলো কি বলো তো, সোডিয়াম পরমাণু ভর কত? তখন বলবো 23 গ্রাম, ম্যাগনেসিয়াম কত? 24 গ্রাম। ঠিক আছে? তখন কি জাস্ট তুমি 1 মোল তুমি বলবাটা কি, বাট তোমার মাথায় থাকবে 1 মোলেরটা। বুঝতে পারছো? আচ্ছা, তো গ্রাম 23 গ্রাম পার মোল। আচ্ছা, এখন যদি এমনটা হইতো গ্রাম কি আণবিক ভর, কি আসতো? দেখো আণবিক ভর, আণবিক
এখন একটা মজার কথা বলি, শোনো, সেটা হচ্ছে নোট। ঠিক জানো যে ধাতুর ক্ষেত্রে, সকল ধাতুর ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর যে কথা, গ্রাম আণবিক ভর এক কথা। কি? গ্রাম আণবিক ভর সেম ধাতুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? কার ক্ষেত্রে? ধাতুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? সকল ধাতুর ক্ষেত্রে। কিন্তু অধাতু যারা এককভাবে থাকে না, আমাদের মানে কি বলতাম তোমার, যে পরাসারণী আছে ওর মধ্যে প্রায় অধাতু আছে 18টা। কয়টা? 18টা অধাতু আছে। তো সবগুলো অধাতু, তাহলে ওই অধাতুর ক্ষেত্রে সবগুলো কি গ্রাম পারমাণবিক ভর যে কথা, আণবিক ভর কিন্তু এক কথা না। বুঝছো? তো এটা একটু বলি, শোনো। তাহলে এটা কার ক্ষেত্রে? অধাতুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? অধাতুর জন্য বলতেছে, ঠিক আছে? কার? ধাতুর জন্য বলছি। ওটা কি ধাতুর জন্য, ঠিক আছে? তখন দেখো, বললাম যে 1 নাম্বার গ্রাম পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর বা 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 আপেক্ষিক আপাভর। আপাভর। তাহলে দেখো, তাহলে পারমাণবিক ইটসেলফ একটা, ইটসেলফ কয়টা? একটা। ইটসেলফ কয়টা? একটা। তাহলে কি এটা কি সিঙ্গেল অ্যাটম? এটা কি সিঙ্গেল অ্যাটম? এটা কি ভাই? এটাতে এতটি অ্যাটম, এতটি অ্যাটম। এখন দেখো, যদি ক্লোরিন, যদি কি বলি যে ক্লোরিন পরমাণু ভর কথা বলতো, ক্লোরিন পরমাণুর ভর বা পারমাণবিক ভর বা আপাভর কথা বলো তো। তাহলে এটা কথা বলতো জানো? আচ্ছা, এটা না বলি, এটা বলি, ফসফরাসটা বলি, ফসফরাস পি। কথা বলতো ফসফরাস কত? এই যে কত? 31 AMU। বা এটা কত আসলো? ওই যে এটাকে উনারবে যে কত? 31 কোণ 6 into 10 24 কত আসবে? 51.5.146 into 10⁻²4 10⁻23। তো আমরা কি বলি সাধারণত? এটা না বলে এটা বলি। আচ্ছা, তো এটা গেল এটা। কিন্তু এটা মন দিয়ে শোনো, যে ফসফরাস কি গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, और क्या पे ग्राम আণবিক। এখন তো গ্রাম পারমাণবিক ভর যে কথা কি বলছে, মোলার ভর কি কথা? সেম কথা, মোলার ভর সেম কথা। আবার কি বলতো? মোলের ভর। কি ভর? মোলের ভর। তাই কি বলতো? 1 মোল পরমাণু ভর কি? 1 মোল পরমাণু ভর। বা বলতে পারো যে এত সংখ্যক পরমাণু ভর, না লিখে, ঠিক আছে? তাহলে এটা কি বলতো? দেখো, যেহেতু পারমাণবিক পরমাণু, তাহলে অবশ্যই ইটসেলফ সিঙ্গেল অ্যাটম। তাহলে এখানে তুমি 1 মোল নিবা নাকি? তাহলে বলো তো, ফসফরাসের ভর সংখ্যা ছিল এত বা এত গুণ ভারী, তাহলে বলছি এটাতে গ্রাম লাগা দিলে গ্রাম পারমাণবিক ভর চলে আসবে। তাহলে কত? 31 গ্রাম পার কি বলতো মোল। এখন 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 এই যে আণবিক ভর বলতেছ, হচ্ছে ফসফরাস কি একা থাকে? ফসফরাস কি একা থাকে? এখন যখন গ্রাম আণবিক ভর সংকেত নিকাশ করতে হবে, কি নিকাশ করতে হবে? সংকেত।
তখন দেখো এই যে ক্লোরিন ফসফরাস এর সংকেত জানো, ফসফরাস এর সংকেত হচ্ছে P4। সংকেত কি? সংকেত হচ্ছে P4। তাহলে আণবিক ভর বার করলে কি হবে? P4 এরটা বের করা লাগবে। তাহলে দেখো তো যদি বাইর করতে যাই তাহলে এই যে P4 এর যদি গ্রাম আণবিক ভর মোলার ভর, তার মানে কি সেম আণবিক ভর সেম 1 মোল। কয় মোল? 1 মোল হিসাব করব, 1 মোল হিসাব করব। তাহলে দেখো P4 এ তাহলে একটা ফসফরাসের দেখো 1 মোল ফসফরাসের ভর আছে 31 গ্রাম পার মোল। তাহলে এখানে কয়টা? 4টা না? তাহলে তো আণবিক ভর হবে নাকি? তাহলে কি বলতো? তাহলে 31 গুণ 4 which is কত বলতো? গ্রাম পার ইকুয়ালস টু 124 এত গ্রাম পার মোল। তাহলে 124 গ্রাম পার মোল হচ্ছে কি P4 এর গ্রাম আণবিক ভর। নিশ্চয় বুঝতে পারছো? শেষ। তাহলে এটা কি গ্রাম, এটা আবার কি? এটা হচ্ছে আবার কি? তুমি এটা আবার বলতে পারো মোলার ভর। কি বলতে পারবা? মোলার। তুমি 1 মোল নিছাও, ঠিক আছে, মোলার ভর। কথা তুমি কি বলতেছ? তুমি আণবিকেরটা বলতেছ নাকি পরমাণুটা বলতেছ? তখন এটা মাথায় রেখে বলতে হবে। যদি মোলার আণবিক ভর বলো তাহলে এটা আসবে, যদি বলো তুমি মোলার আণবিক ভর তাহলে এটা আসবে। ঠিক আছে, তাহলে মোলার ভর বা মোলার আণবিক ভর, মোলার আণবিক ভর আসবে এটা। বুঝতে পারছো? মানে 1 মোল, কয় মোল? 1 মোল। এবং সেম ভাবে যদি বলো যে ক্লোরিন, সেম যদি বলো ক্লোরিন, এই যে ক্লোরিন পরমাণু ভর কত বলো? পরমাণু ভর কত বা আণবিক কত হবে? 35 AMU। এর গুণগুলো কত কত তুমি দেখবা। এটা কত হবে বলো? সেম 35.5 গ্রাম পার মোল এটা আসবে। এখন যদি এখানে না যাবে তাহলে এটা এখন ক্লোরিন কি একা থাকে? ক্লোরিনকে একা থাকে না, ক্লোরিন একা থাকে না। তো ক্লোরিন যদি একা না থাকে তাহলে কি বলতো? সে ডাবল থাকে। ক্লোরিন কেমন থাকে? ক্লোরিন Cl2 আকার থাকে। কেমন? Cl2 আকার থাকে, সে থাকে না, বসে দুইটা। তার মানে ক্লোরিন অণু তাহলে একটার 1 মোল ক্লোরিন পরমাণু ভর হচ্ছে 35.5 গ্রাম। তাহলে 35.5 গুণ 2 হচ্ছে 71 গ্রাম পার মোল। তো এটা কি? এটা হচ্ছে মোলার ভর। কিসের? ক্লোরিন অণুর ভর। ক্লোরিন অণুর মোলার ভর বা ক্লোরিন অণুর আণবিক ভর কত? 71 গ্রাম। সেম অক্সিজেন, এই যে অক্সিজেনের ভর সংখ্যা কত বলতো? 16। কত? 16। তাহলে কি হবে? AMU। তাহলে এটা তুমি ইয়ে করবা, গ্রামে নিবা, তখন দেখবো কত আসবে। তাহলে কি বলতো? এখানে কত আসবে? এখানে আসবে কি 16 গ্রাম পার মোল। তার মানে কি এখানে কি একটা অক্সিজেন ভর না? কতগুলো বলো তো? কই এতগুলো, বুঝছো? এখন দেখো তাহলে এখানে কি বলতো? এটা কি বলতো? এখন অক্সিজেন কেমন থাকে? একা থাকে না? কেমন থাকে বলতো? অক্সিজেন O2 আকারে থাকে, NO থাকে। তো NO যদি থাকে, এবার তুই কও যে কত বলতো? 1 মোল অক্সিজেন ভর কত? 1 মোল অক্সিজেন পরমাণু ভর কত? 16। তো 16 গুণ 2 কত? 32 গ্রাম পার মোল। বুঝছো নি? এটা কি? এটা হচ্ছে গ্রাম, 1 মোল পরমাণু ভর। এটা কি? 1 মোল অণুর ভর। বুঝতে পারছো? তো এটাইগুলো কি মূলত কথাবার্তা। তো এটা একটু ভালো করে দেখবা। সেম তুমি ফ্লুরেন্টটা এখন তোমাদের বাড়ি হচ্ছে সালফার S8, বুঝছো? তারপর তুমি আয়োডিন I8 I4, ঠিক আছে? এখন ভাই একটা কথা বলি শোনো, কার্বন কিন্তু অত, এখন কার্বন কিন্তু একা থাকে। কার্বন জাস্ট ইটসেলফ একা থাকে। তার মানে কার্বন গ্যাস অবস্থা থাকে না, তখন সে একা এমনি অবস্থা। তাহলে কার্বন পরমাণু ভর কত? যে কার্বন পরমাণু ভর হচ্ছে 12 AMU। এখন ভাই গ্রাম পরমাণু ভর কত? 12 গ্রাম। তাহলে আমি বলবো সে 12 গ্রাম, ঠিক আছে? এখন তোমার একটা যৌগ বলো, যৌগ বললাম NaCl, এর আণবিক ভর কত? কি বললাম যে শুধু আণবিক ভর বলছি। কি বলছি? আণবিক ভর বলছি। আচ্ছা ওয়েট করো, এটা তো বলি নাই। আহা দেখছো, হায় রে,
ঠিক আছে না? এখন এই যে গ্রাম আণবিক ভর না বলে শুধুমাত্র আণবিক ভর যদি বলি, কি বলি, যদি আণবিক ভর বলি, শুধু আণবিক ভর কি বলি, আণবিক ভর। তাহলে আণবিক ভর যদি বলি, তাহলে আণবিক ভর বললে এক মোল না, তখন আসবে কি জাস্ট ইটসেলফ একটা একটা করে। তাহলে কি তোমার কত সোডিয়াম কত, যে 23 AMU প্লাস কত 35.5 AMU, তখন কত হবে 58.5 AMU। যদি বলতাম যে না গ্রাম আণবিক ভর, তখন কত আসবে, তখন আসবে যদি গ্রাম আণবিক ভর বলা হয়, যদি গ্রাম আণবিক ভর হয় তাহলে কত হবে 58.5 AMU। আর যদি এটা অণু, এটা তো পরমাণু না, তুমি পারমাণবিক ভর বলতে পারবে না, ঠিক আছে। গ্রাম পারমাণবিক ভর হলো কি, সরি আরে আল্লাহ, AMU, সরি আর কি বলতেছি, গ্রাম পার মোল, তখন এক মোল একটা হিসাব করতে হবে, গ্রাম আণবিক ভর। তো এটা মনে রাখবে, আণবিক ভর বললে জাস্ট এইটুকু। এখন দেখো এই যে আণবিক ভর গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর, এটাকে এম দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করে, এম দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করে, এম দ্বারা প্রকাশ করে। এটা মাথায় রাখবা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো এরকম তোমরা ক্লাস যে অধ্যায় 6 গিয়ে পড়বা, যে বলবে যে NaCl এর আণবিক ভর কত, তখন কিন্তু জাস্ট কি হবে 58.5 AMU, অর্থাৎ বা 58.5 একক, কি হবে 58.5 একক হবে। কিন্তু কি হবে না, তুমি গ্রাম বলতে পারবে না। যখন তুমি বলতে না গ্রাম আণবিক ভর, তখন 58.5 গ্রাম পার মোল হবে। তখন একে কি দ্বারা প্রকাশ করে, তখন একে প্রকাশ করে বর্গাকার এম দিয়ে, কি দ্বারা, বর্গাকার এম দ্বারা প্রকাশ করা হয়। তো এটা ছিল মূলত আজকে আলোচনা, বুঝে গেছে। তো আমি জানি এই জায়গার মধ্যে অনেক হিজিবিজি আছে, বুঝো নাই, জাস্ট এটা কি করবে, একটু টেনে দেখবা, আবার দেখবা এই পার্টটুকু দেখবা, কারণ এই পার্টটাও খুব গুরুত্বপূর্ণ, রসায়নে অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের অনেক পোলাপান এগুলো পারেও না, বুঝতে পারছো, গোলায় ফেলে, তো গোলানো যাবে না, না গোলানোর জন্য বলতেছি এটা, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা, এটা ভালো করে পড়বা। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, কারণ এই পার্টের আলোচনা তুমি এই অধ্যায় 6 গিয়ে তো পাবাই পাবা, অধ্যায় 6 পাবা, 8 পাবা, বুঝতে পারছো, আবার 9 পাবা, এগুলো অ্যাপ্লিকেশন। আর ইন্টার উঠলে তো অনেক বেশি, এগুলো নিয়ে অনেক বেশি পড়বা, তখন এগুলো নিয়ে বারবার আসবে, এই কথাগুলো অনেক বারবার কি তোমার সামনে আসবে, তখন তোমাকে এলোমেলো করা যাবে না, ঠিক আছে। সাবলীলভাবে এটাকে বুঝে উত্তর দেওয়ার ট্রাই করবা। আর এগুলো থেকে MCQ আসার প্রবণতা হাই, বুঝতে পারছো। তো অনেকে এরকম দিয়ে দিবে, বলবে যে বলো তো সোডিয়াম পরমাণু ভর কত, সোডিয়াম পরমাণু ভর কত, অর্থাৎ পারমাণবিক ভর আছে, ঠিক আছে। সোডিয়াম পরমাণু ভর কত, সোডিয়াম পরমাণু ভর কত, কত বলো, সোডিয়াম, শুধু সোডিয়াম পরমাণু বলছে, এক মোল বলা না কিছু, তাহলে কি হবে 23 AMU বা 23 একক। সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর কত, তখন হবে 23 গ্রাম। ওই সোডিয়াম মোলের ভর কত, তখন 23 গ্রাম, এমন হবে, বুঝতে পারছো। যদি সিঙ্গেল অ্যাটম হয় তাহলে AMU বা ওই যে এটাতে গুণ করা যেটা বাবা, এটাই হচ্ছে কি এত পরমাণুর ভর, ঠিক আছে। তোমার যদি এরকম বললো যে ফসফরাস পরমাণুর ভর কত, ফসফরাস পরমাণুর ভর কত, তখন তোমাকে 23 AMU 31 AMU দিল, আবার এটাও দিল, এটাও দিল, তখন তুমি কি দিবা, বা তুমি যে কোনো একটা দাও তাহলে হবে। কিন্তু তোমার যদি বলতো 31 গ্রাম, যদি 31 গ্রাম পার মোল দিত বা 31 AMU দিত, তখন তুমি কি দিতা, তখন কিন্তু এটা দিলে হইতো না, তখন তোমাকে এটাই দেওয়া লাগতো, বুঝতে পারছো। আবার বলি, যদি বলতো ফসফরাস পারমাণবিক ভর বলতো, বা ফসফরাসের পারমাণবিক ভর বলতো, বা ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর, যদি এটা বলে তাহলে কি হবে, জাস্ট 31 AMU, যদি এটা না থাকে বা 31 থাকবে, বা এটা না থাকলে এটা আছে কিনা এটা দেখবা। যদি বাই চান্স 31 গ্রাম দেওয়া আছে, তাহলে ওটা দেওয়া যাবে না, ওটা কিন্তু এক মোলের, তোমাদের এক মোলেরটা বলে নাই, তোমাকে শুধু পরমাণু ভরটা আছে, বুঝতে পারছো। তো এরকম জিনিসটা করে একটু মনে রাখবা। আবার বলতে পারো যে ফসফরাস আণবিক ভর কত, তখন কিন্তু ওই যে এটা দিলে হবে না, আবার এটা দিলে হবে না, তখন কি তোমার সংকেত দেখে তারপর উত্তর দিতে হবে, বুঝতে পারছো। তো এইগুলো মূলত কাহিনী। আর ধাতু কথা বললাম, যেটাই পারমাণবিক ভর, যেটা কি পারমাণবিক ভর, সেটা আবার কি যেটা গ্রাম পারমাণবিক ভর, সেটাই কি আণবিক